ন্যাশনাল ইউনিভার্সিটির অনলাইন এডুকেশন কার্যক্রমে বোটানির প্ল্যান্ট নিউট্রিশন অ্যান্ড প্ল্যান্ট ফিজিওলজির আজকে 12তম লেকচার। আমরা প্রথম 11টি লেকচারে প্ল্যান্ট ফিজিওলজি শেষ করেছি। আজকে 12তম ক্লাসে প্ল্যান্ট নিউট্রিশনের প্রথম ক্লাস। তোমরা যারা প্ল্যান্ট ফিজিওলজির কোনো ক্লাস যদি মিস করে থাকো, আমাদের এই চ্যানেলে সাবস্ক্রাইব করে প্ল্যান্ট ফিজিওলজির ক্লাসগুলো দেখতে পারবে। আজকে প্ল্যান্ট নিউট্রিশনের একেবারে প্রথম যে টপিক প্ল্যান্ট নিউট্রিশন, সে প্ল্যান্ট নিউট্রিশন নিয়ে আমরা আলোচনা করব। প্ল্যান্ট নিউট্রিশনের আলোচনায় আছি আমি রাসেল কবির, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, গভর্নমেন্ট হরগঙ্গা কলেজ, মুন্সিগঞ্জ। আশা করি তোমরা সবাই এই ক্লাস শেষে প্ল্যান্ট নিউট্রিশন সম্পর্কে ধারণা পাবে এবং উদ্ভিদের পুষ্টি এবং উদ্ভিদে কত ধরনের পুষ্টি আছে, উদ্ভিদের পুষ্টিতে কিভাবে উদ্ভিদ পুষ্টি গ্রহণ করে এবং কোন পুষ্টি কি ধরনের অভাবে কি ধরনের লক্ষণ প্রকাশ পায় এবং এই উদ্ভিদগুলো পুষ্টিগুলোকে কিভাবে মনে রাখা যায় সেই সহজকৃত আজকে আমি তোমাদেরকে জানিয়ে দিব। তো খনিজ পুষ্টি বলতে কি বোঝায়? আমরা প্ল্যান্ট নিউট্রিশন বা পুষ্টি তো জানি, খনিজ পুষ্টি বলতে কি বোঝায়? খনিজ বলতে খনি থেকে যে পুষ্টি আহরণ করে, সাধারণত মাটি থেকে। উদ্ভিদ তো মাটি থেকেই পুষ্টি নেয়, তাহলে উদ্ভিদের যে সকল পুষ্টি উপাদান মাটি থেকে সংগ্রহ করে থাকে এবং যে পুষ্টি উপাদান অত্যাবশ্যকীয় এবং যেগুলো একটু পরিমাণে বেশি অথবা বেশি কম যাই লাগুক, যে সেগুলো মাটি থেকে যে সংগ্রহ করে থাকে সেগুলোকেই আমরা পুষ্টি উপাদান বা খনিজ পুষ্টি বলে থাকি। তোমরা চিত্রে দেখতে পাচ্ছ যে এখানে 17টি পুষ্টি উপাদানের নাম দেওয়া আছে। এই 17টি পুষ্টি উপাদান উদ্ভিদ নানা মাত্রায়, প্রজাতি ভেদে, নানাভাবে, নানা পরিমাণে গ্রহণ করে থাকে এবং এক একটি পুষ্টি উপাদানের অভাবে এক এক ধরনের রোগ অথবা জটিলতা উদ্ভিদে দেখা যায়। তো এই কারণেই পুষ্টি উপাদান অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, কারণ একটি উদ্ভিদের কোষের 5% এই খনিজ পুষ্টি থাকতে পারে এবং এই খনিজ পুষ্টি হরমোনের মতোই অতি অল্প পরিমাণে থাকে, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কাজ করে থাকে। আমরা এই 17টি পুষ্টি উপাদানের মধ্যে কোনটি কি ধরনের পুষ্টি প্রযোজ্যতার ভিত্তিতে সেটি মনে রাখার যে উপায়, তোমরা এখানে একটি শব্দ দেখছো, নেমোনিক্স। নেমোনিক্স হচ্ছে স্মরণ শক্তিবিদ্যা। তার মানে তোমরা কিভাবে এটা স্মরণ করবে, এই পুষ্টি উপাদান স্মরণ রাখার একটু সহজ উপায় আমি তোমাদেরকে আজকে বলবো, যাতে করে তোমরা অন্তত পক্ষে এই পুষ্টি উপাদান না ভুলো। কারণ অনেকেই অনেকবার ভেজাল করেছে যে স্যার কোনটি ম্যাক্রো পুষ্টি কোনটি মাইক্রো পুষ্টি মনে থাকে না। ফলে প্রথমত যদি তোমাদের এই 17টি পুষ্টির নাম তোমরা মনে রাখতে চাও, তাহলে আমার মনে হয় যে এই টেকনিক গুলোকে করতে পারো, অবলম্বন করতে পারো। তো 17টি পুষ্টির নাম এখানে আমরা সিরিয়াল একটু লিখে নিই আগে। কার্বন, C for carbon, H for hydrogen, O for oxygen, P for phosphorus, K for potassium, M for nitrogen, S for sulfur, Ca for calcium, Fe for ferrous iron, Mn for manganese, Mg for magnesium, Cu for copper, Zn for zinc, Ni for nickel, Mo for molybdenum, B for bronze, and Cl for chlorine. এই হচ্ছে 17টি পুষ্টি উপাদান। এই পুষ্টি উপাদান দুটো ভাগে প্রযোজ্যতার ভিত্তিতে বা গুরুত্ব ভিত্তিতে দুটো ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে ম্যাক্রো পুষ্টি, যেটি অতিমাত্রা প্রয়োজন, আর একটা হচ্ছে মাইক্রো পুষ্টি, যেটি কম মাত্রা। এই যে দুটো ভাগ, 17টিকে যদি আমি 2 ভাগ করি, 17কে তো 2 দিয়ে সমান ভাগে ভাগ করা যায় না, তাহলে আমরা একটিকে 9 এবং একটিকে 8 দিতে পারি।
তাহলে ম্যাক্রো মানে কি? বড়। মনে রাখার জন্য আমি বলছি, ম্যাক্রো যেহেতু বড় তাহলে 9টা যাবে ম্যাক্রোতে আর 8টা যাবে মাইক্রোতে। তাহলে এখন আসো কোন 9টি ম্যাক্রোতে যাবে। এটা দেখো একটি আমরা হপকিন্স ইজ কল্ড এ মেগা কলেজ। তোমরা যদি এটা মনে রাখো, এই ছবিটি দেখো, এটা হচ্ছে হপকিন্স কলেজ। এই হপকিন্স কলেজ, এটা দিয়ে যদি তোমরা এভাবে যদি লিখো তাহলে H for hydrogen, O for oxygen, P for phosphorus, K for potassium, N for nitrogen, and S for sulfur. This is Hopkins. কল্ডের সি দিয়ে ক্যালসিয়াম, মেগার Mg দিয়ে ম্যাগনেসিয়াম এবং কলেজের সি দিয়ে কার্বন। ব্যাস হয়ে গেল 9টি। হপকিন্স ইজ কল্ড মেগা কলেজ। এটাকে তুমি ইচ্ছা করলে অন্যভাবেও সাজাতে পারো। কোন পিকে স্যার মাঙ্গে ক্যালসিয়াম, কোন পিকে স্যার মাঙ্গে ক্যালসিয়াম। এটাকে আরো অনেক ভাবেও অনেকে করে, নানা পাটেকারের নাম দিয়েও করে। তোমরা তোমাদের যেটা মনে থাকে, যেভাবে মনে থাকে তোমরা বানিয়ে নিতে পারো। আমি জাস্ট একটু টেকনিক দিচ্ছি যে যাতে করে এলোমেলো না হয়ে যায়, তোমরা যাতে পরীক্ষায় ভালো মতো লিখতে পারো। তাহলে কোন পিকে স্যার মাঙ্গে ক্যালসিয়াম, দেখো এখানেও কিন্তু ম্যাক্রো 9টি চলে এসেছে। আচ্ছা, এখন আমরা মাইক্রো, যেটা মাইক্রোতে কয়টি বলেছি? 8টি। 17কে আমরা ভাগ করেছিলাম 2 ভাগে, 9 এবং 8। ম্যাক্রো যেহেতু বড় তার একটু বেশি লাগবে। এই যে ছবিটি দেখছো, তোমরা বলতে পারো এই ছবিটার ব্যক্তিটিকে। এই ছবিটার ব্যক্তি হচ্ছে নিক জোনাস। প্রিয়াঙ্কা চোপড়া, বলিউড অভিনেত্রী, যাকে বিয়ে করেছে ফেমাস সিঙ্গার আমেরিকান নিক জোনাস। তাহলে আমরা নিক জোনাস দিয়ে একটি বানাই। নিক জোনাস is coming to college class on a February morning. Nick Jonas is coming to college on a February morning. তাহলে নিকের এন ফর নিকেল, জোনাসের জেড দিয়ে লিখলে জিঙ্ক ফর জেড ফর জিঙ্ক, কিউ ইউ দিয়ে কপার, কামিংটা দেখো সিইউ দিয়ে কপার, এমজি এমএন দিয়ে ম্যাঙ্গানিজ, তারপর ক্লাসের সিএল দিয়ে ক্লোরিন। ফেব্রুয়ারিটা কিভাবে লেখা হয়েছে? এভাবেই লিখবে, FeB ফেব। তাহলে Fe দিয়ে আয়রন আর বি দিয়ে ব্রোন, আর MO মর্নিং, মর্নিং এর MO দিয়ে মলিবডেনাম। হয়ে গেল। তার মানে নিক জোনাস ইজ কামিং টু ক্লাস। তো এভাবে যদি তোমরা ম্যাক্রোপুষ্টি এবং মাইক্রোপুষ্টিগুলোর নামটা মনে রাখো, তাহলে আমার মনে হয় যে ভুল হবে না। এটা হচ্ছে একটা টেকনিক। তোমরা তোমাদের মতো করে ইচ্ছা করলে তোমরা এই শব্দগুলো দিয়ে, এই ওয়ার্ড গুলো দিয়ে শব্দ বানিয়ে তোমরা তোমাদের মনে রাখার জন্য মজার মজার শব্দ বানিয়ে বাক্য জড়িয়ে সেটা তোমরা তৈরি করতে পারো। এটা এখানকার জন্য এই টেকনিকটাই গুরুত্বপূর্ণ, কারণ 17টি পুষ্টির নাম এবং 17টির মধ্যে 9টি এবং 7টিকে আলাদা করা, তো এগুলো আসলেই একটু টেকনিকের বিষয় আছে। আমি আশা করবো যে তোমরা একটু টেকনিক অবলম্বন করবে যাতে এটা মনে থাকে। এখন আসো, এই 17টি খনিজ মূল, এটা আমরা যদি প্রয়োজনীয়তার উপরে ভিত্তি করে আমরা বলেছিলাম যে এটি 2টো ভাগে ভাগ করেছিলাম। যেটা একটু বেশি প্রয়োজন, অত্যাবশ্যক, সেটাকে আমরা বলেছি ম্যাক্রো, আর যেটি ছাড়া একেবারে জীবনচক্র সম্পূর্ণ করতে পারবেই না, সুস্থ হতে পারবে না, সেটা ম্যাক্রো। আর মাইক্রোর প্রয়োজন আছে, মাইক্রো যেটা কম মাত্রায় প্রয়োজন। তাহলে এই যে খনিজ মৌল বা আয়ন, এইগুলো কি রূপে শোষিত হয়, কি বা এটার কাজই বা কি, এটার অভাবে কি হয়, লক্ষণগুলো, এগুলো পরীক্ষা প্রচুর আসে। আমরা সে আলোচনায় যাব। এখন তোমরা শুধু এই ছকটার দিকে একটু খেয়াল করো যে খনিজ যে মৌল আছে, এই খনিজ মৌলের কাজ কি। এই খনিজ মৌলের কাজের যদি তোমরা বুলেট আকারে শিখতে চাও, তাহলে আমি বলবো যে এটাকে তোমরা ছক আকারে বুলেট করে নিতে পারো। তোমরা যদি এই 7টি বুলেট মনে রাখো, তাহলে আমার মনে হয় যে পরীক্ষায় অনেক কাজে দিবে। আমি আরো টেকনিক দিব, এবং এই টেকনিক গুলো যে এভাবেই তোমাদেরকে হুবহু ফলো করতে হবে তা কিন্তু না।
এটাকে তোমরা নিজেরা নিজেদের মতো করে ভেরিফাই করে নিজেদের মতো করে এটাকে মডিফাই করে যতটুকু সম্ভব নিজের আয়ত্তে নিয়ে আসা। এখানে দেখো যে প্রথম যে কাজ সেটা 1 নম্বরে দেওয়া আছে প্রোটোপ্লাজম গঠন, 2 নম্বরে দেওয়া আছে কোষ প্রাচীর গঠন, 3 নম্বরে দেওয়া আছে অভিস্রবণ চাপ নিয়ন্ত্রণ। তোমরা অবশ্যই জানো যে অভিস্রবণের চাপ নিয়ন্ত্রণ করে ঘনত্বের উপরে নির্ভর করে। তোমরা ছোট ক্লাসেও পড়েছো যে আলু এবং লবণ পানি দিয়ে অভিস্রবণ পরীক্ষা। তার মানে খনিজ লবণ আমরা আজকে যে পড়ছি খনিজ পুষ্টি, তো এটার ক্ষেত্রে অভিস্রবণিক চাপ কতটা গুরুত্বপূর্ণ এটা তোমরা বুঝতে পারছো। এবং অভিস্রবণিক চাপ বা নিয়ন্ত্রণ করা বা অভিস্রবণ প্রক্রিয়াকে নিয়ন্ত্রণ করার সাথে উদ্ভিদের পানি শোষণ এবং খনিজ পুষ্টি শোষণ দুটোই জড়িত, ফলে এটা একটি গুরুত্বপূর্ণ কাজ খনিজ মৌলের। তারপর হচ্ছে ক্ষার অম্লের সাম্যতা রক্ষা। ক্ষার এবং অম্লের সাম্যতা রক্ষার ক্ষেত্রেও খনিজ মৌল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। উৎসেচক সক্রিয়করণের ক্ষেত্রেও আমরা দেখেছি যে খনিজ মৌলগুলো কোএনজাইম হিসেবে কাজ করে। তোমরা অনেক বিক্রিয়ায় দেখবে, বিশেষ করে সবাত শ্বসনে তোমরা দেখেছো, তোমরা ফসফোরাইলেশনে দেখেছো, ম্যাগনেসিয়াম এবং আরো অন্যান্য যেমন আমি আরো মনে করতে পারি যে তোমাদের মনে করিয়ে দিতে চাই যে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমে ফেরাস এবং ফেরিকের জারণ বিজারণ, জারিত এবং বিজারিত হওয়া, এই যে প্রক্রিয়াগুলো যে তোমরা দেখেছো, সেখানে কিন্তু এই উৎসেচকের সক্রিয়করণ বা উৎসেচকের সহ উৎসেচক হিসেবে কাজ করার ক্ষেত্রে এই খনিজ মৌলগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। ফলে যদি এই খনিজ মৌলের স্বল্পতা দেখা যায় বা অভাব দেখা যায়, স্ক্যারসিটি দেখা যায়, তাহলে একবারে এটার লক্ষণ স্পষ্ট উদ্ভিদে প্রকাশ পাবে এবং এর ফলে উদ্ভিদের মৃত্যু পর্যন্ত হতে পারে। তারপরে এই খনিজ মৌলের আরেকটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে ভেদ্যতা নিয়ন্ত্রণ। তার মানে তোমরা জানো যে আমি এর আগের ক্লাসে তোমরা যদি দেখো পানির পরিশোষণ, এবং সেখানে যদি তোমরা দেখো যে পানি যে একটা নির্দিষ্ট রুটে চলাফেরা করে, সকল সেল কিন্তু ভেদ্য না, নির্দিষ্ট কিছু সেল হচ্ছে ভেদ্য। এই ভেদ্যতা নিয়ন্ত্রণের ক্ষেত্রেও মানে এই পানি এই খনিজ মৌলের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, সেটা পানি পরিশোষণে হোক আর সেটা আয়ন পরিশোষণে, আয়ন পরিবহনে হোক। কারণ আয়নও সেল ভেদ করতে পারে না, সেল ওয়াল ভেদ করতে পারে না। তো সেল ওয়াল ভেদ করতে হলে তাকে ভেদ্য হতে হবে, এবং এই ভেদ্যতা নিয়ন্ত্রণের ক্ষেত্রেও খনিজ মৌল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আর কিছু যদি তোমরা দেখতে চাও সেটা হচ্ছে খনিজ মৌলের শ্রেণী বিভাগ। আমরা বলেছি যে খনিজ মৌল 17টি খনিজ মৌলকে আমরা অতিমাত্রিক মৌল হিসেবে বা মাইক্রো হিসেবে, এবং আরেকটি হচ্ছে ম্যাক্রো হিসেবে। অতিমাত্রিকটা মাইক্রো এবং স্বল্পমাত্রিকটা ম্যাক্রো, তাই না? তো এই যে মাইক্রো এবং ম্যাক্রো, সেটা কিভাবে আমরা উদ্ভিদের পুষ্টিতে যেটা বেশি পরিমাণে ব্যবহৃত হয় সেটি হচ্ছে ম্যাক্রো বা অতিমাত্রিক মৌল, এবং উদ্ভিদের শুষ্ক ওজনের এদের প্রায় দেখা গিয়েছে 10 মিলিমোলের বেশি থাকে 1 কেজিতে। আর তোমার উদ্ভিদের দেহ গঠনে এরা একেবারে প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করে। আমরা এই যে 9টি ম্যাক্রো উপাদান আমরা এর আগেও বলেছি, এখানেও লেখা আছে, তোমরা পরীক্ষা লিখতে পারবে, সংকেত দিয়ে আমরা বলেছি। এবং মাইক্রো উপাদানও যেটা সামান্য পরিমাণে লাগে, এবং এটা কতটুকু লাগে তার একটি বিজ্ঞানীরা দেখেছেন যে এটা প্রতি কেজিতে হয়তো 3 মিলিমিটার পার মোল বা তারও কম এটা লাগে, যেখানে মাইক্রোটা 10, এখানে 3 কম লাগে, 3 বা তার কম লাগে। তো প্রত্যক্ষভাবে এটা কোষ গঠনের যদিও ব্যবহৃত হয় না, তবে এটি
অন্যান্য ক্ষেত্রে ব্যবহৃত হতে পারে। এবার দেখো আমাদের নাইট্রোজেন। নাইট্রোজেনের ব্যবহার আমরা যদি ম্যাক্রোর মধ্যে দেখি, আমি এর আগে আরেকটু বলে নিই, আমাদের 17টি মৌলের মধ্যে হাইড্রোজেন, অক্সিজেন এবং কার্বন, এই তিনটি মৌল, এই তিনটি কিন্তু মৃত্তিকার খনিজ লবণ রূপে গৃহীত হয় না। এটা আমরা আগেই বলে নিই। কারণ উদ্ভিদের যদিও 9টি অতিমাত্রিক বা ম্যাক্রো খনিজ পুষ্টি রয়েছে, 9টির মধ্যে মাটি থেকে গৃহীত হয় 6টি, আর এই যে 3টি আছে তোমার হাইড্রোজেন, কার্বন এবং অক্সিজেন, এটা কিন্তু খনিজ লবণ হিসেবে গৃহীত হয় না। ফলে তোমরা জানো যে এই পত্ররন্ধ্র তারপরে অন্যান্য ভাবে উদ্ভিদটি গ্রহণ করে থাকে বায়ু থেকে সরাসরি। আসো এবার আমরা দেখি যে 17 থেকে যদি আমরা 3টি বাদে 14টি, আজকে আমরা এই 14টি ম্যাক্রোপুষ্টি নিয়ে আমরা ম্যাক্রো এবং মাইক্রোপুষ্টি নিয়ে আলোচনা করি। প্রথমে আসে আমরা নাইট্রোজেন। উদ্ভিদ নাইট্রোজেনকে কিভাবে শোষণ করে? উদ্ভিদ কিন্তু সরাসরি নাইট্রোজেনকে গ্রহণ করতে পারে না। নাইট্রোজেনকে হয় নাইট্রেট অথবা অ্যামোনিয়াম, এই রূপে, এই আয়ন রূপে তাকে শোষণ করতে হয়। তার মানে নাইট্রোজেন কখনো সরাসরি উদ্ভিদ শোষণ করতে পারে না। তোমরা জানো যে নাইট্রোজেন সংবন্ধনে তোমরা পড়েছো যে রাইবোজিয়াম জাতীয় ব্যাকটেরিয়া অথবা লিগুম জাতীয় উদ্ভিদের যে নোডিউল থাকে, তারা বাতাসের নাইট্রোজেনকে সরাসরি সংবোধন করে অ্যামোনিয়াতে রূপান্তরিত করতে পারে। আর আরেকটি বিষয় তোমাদেরকে আমি জানিয়ে রাখি, সেটা হচ্ছে এনপিকে। তোমরা দেখবে যে ম্যাক্সিমাম ফার্টিলাইজার পার্সেলের গায়ে এনপিকে রেশিও লেখা থাকে। এনপিকে হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ পুষ্টি, যেটা সার হিসেবে উদ্ভিদকে অতিরিক্ত ভাবে প্রদান করা হয়ে থাকে। তাহলে এই সার হিসাবে আমরা যে এনপিকে, নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশিয়াম আমরা দিয়ে থাকি, এর থেকে বোঝা যায় যে এদের গুরুত্ব কত বেশি। মাটিতে এর পরিমাণ কি আছে না আছে তাতে কিছু যায় আসে না। আমাদেরকে এই সার অতিরিক্ত ফলনের জন্য বা পর্যাপ্ত ফলনের জন্য হলেও, মাটির উর্বরতা ঠিক রাখার জন্য হোক বা যে কোনো কারণে হোক, আমাদেরকে এই এনপিকে, এই তিনটি খুব প্রয়োজন। তাহলে এনপিকে, এনপি বা এন বা নাইট্রোজেন, এটা কিন্তু উদ্ভিদের সামগ্রিক বৃদ্ধি হ্রাস পাবে, ফলনেও এটা প্রভাব ফেলবে। যদি নাইট্রোজেনের অভাব হয় তাহলে উদ্ভিদের সামগ্রিক বৃদ্ধি হ্রাস পাবে, সাথে সাথে উদ্ভিদের ফলনও হ্রাস পাবে। এরপরে দেখো উদ্ভিদের পাতায় ক্লোরোফিলের অভাব দেখা যাবে। তোমরা জানো যে ক্লোরোফিল নাইট্রোজেনের প্রধান কাজ হচ্ছে, তোমার আরেকটি কাজ হচ্ছে, অন্যতম প্রধান হচ্ছে ক্লোরোফিল গঠন। ক্লোরোফিল গঠনে নাইট্রোজেন, ম্যাগনেসিয়াম এটা লাগে, তোমরা জানো। তো এই ক্লোরোফিল যদি অভাব দেখা দেয় তাহলে উদ্ভিদের একটি রোগ হয়, সেটির নাম হচ্ছে ক্লোরোসিস। তোমরা চিত্রে যে পাতাটি দেখছো, যে এই যে ফ্যাকাশে হয়ে গিয়েছে পাতাটি, তার মানে পাতার যে তোমার শিরাগুলো কিছুটা সবুজ থেকে গোলাপি আভায় পরিণত হয়েছে, এটাকে আমরা ক্লোরোসিস বলতে পারি। এই যে ক্লোরোসিসের ফলে নাইট্রোজেনের যে তোমার রঞ্জক কণা, এটা অ্যান্থোসায়ানিন রঞ্জক কণা সঞ্চিত হওয়ার ফলেই এরূপটা হয়। আর মাটিতে নাইট্রোজেন যদি কম থাকে তাহলে আমাদের যে মূল বা শিকড় আছে, এটা অনেক সময় বৃদ্ধিপ্রাপ্ত হয়, কিন্তু বিটকের অংশটা খাটো বা খর্বাকার হয়ে যায়। তাহলে নাইট্রোজেন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি খনিজ পুষ্টি উপাদান। এরপরে আসো ফসফরাস। নাইট্রোজেন যেমন সরাসরি সংরক্ষণ না করে বা গ্রহণ না করে নাইট্রেট অথবা অ্যামোনিয়াম রূপে গ্রহণ করে, একইভাবে উদ্ভিদ কিন্তু ফসফরাস ও ফসফেট অথবা ফসফেট আয়ন রূপেই গ্রহণ করে, ফসফরাসকে সরাসরি গ্রহণ করে না। তার মানে মাটিতে অজৈব ফসফরাস ফসফরিক অ্যাসিড রূপেই থাকে। সে ফসফরিক অ্যাসিড কি করে, মাটির অম্লতা মানে পিএইচ কে কি করে ফেলে, তোমার বাড়িয়ে ফেলে। তাহলে তখন এই ফসফেট যখন মাটি গ্রহণ করে, তখন এটা কিন্তু ওই যে আমরা বললাম যে অম্ল এবং ক্ষারের সাম্যতা রক্ষা করার এটা একটা ভূমিকা আছে।
তাহলে এই ফসফেটের অভাবে উদ্ভিদের কি হতে পারে? এক কথায় একেবারে উদ্ভিদের বৃদ্ধি ব্যাহত হতে পারে, এমনকি কাণ্ড সরু হয়ে যেতে পারে। তোমরা পাশের চিত্রে দেখছো যে কুঞ্চিত পাতা, মানে উদ্ভিদের পাতা যে এই যে পাতাগুলোতে পচনের একটা দাগ দেখছো, ফসফরাসের অভাবে পাতা কালারটা যে সবুজ ছিল সেটা আস্তে আস্তে পিঙ্গল বা গাঢ়, অতিরিক্ত গাঢ় সবুজ, বিকৃত, কুঞ্চিত বা পচা, পচনজনিত যে দাগ দেখা যাচ্ছে, কিছুটা নীলচে বেগুনির মতো দেখা যাচ্ছে, এটা কিন্তু দেখলে বোঝা যাবে যে এতে কি হয়েছে, ফসফরাসের অভাব হয়েছে। ফলে এটা মানে তোমরা তখন ফসফরাসের ঘাটতিটা পূরণ করতে হবে। তো ফসফরাসের অভাবগ্রস্ত উদ্ভিদে প্রোটিন সংশ্লেষ ব্যাহত হয় এবং অধিক মাত্রায় শর্করা সঞ্চিত হয়। ফলে প্রোটিন সংশ্লেষ যদি ব্যাহত হয় তাহলে উদ্ভিদের বৃদ্ধিটাও সাথে সাথে ব্যাহত হবে। আর শর্করার কাজ হচ্ছে শক্তি উৎপাদন করা, সেটা চলবে। এরপর আসো পটাশিয়াম। পটাশিয়ামের কাজ কি? পটাশিয়াম কিন্তু সরাসরি ক্যাটায়ন রূপে বা পটাশিয়াম আয়ন রূপে উদ্ভিদ শোষণ করতে পারে। তো পটাশিয়াম যে লবণ, সে লবণ যদি অতিরিক্ত মাত্রায় দ্রবণীয় বলে, এটা যেহেতু পানিতে দ্রবণীয় একটি লবণ পটাশিয়াম লবণ, তো বিশেষ করে পটাশিয়াম ক্লোরাইড, এটা হচ্ছে পানিতে দ্রবণীয়, ফলে এটাকে খুব সহজেই উদ্ভিদ সরাসরি ক্যাটায়ন রূপে গ্রহণ করতে পারে। আমরা পরবর্তী ক্লাসে এই আয়নগুলো কিভাবে উদ্ভিদ গ্রহণ করে, এই আয়ন পরিবহন আমরা নিয়ে পরের ক্লাসে বিস্তারিত আলোচনা করব। এখন শুধু আমরা এই খনিজ পুষ্টির প্রয়োজনীয়তা, নাম, অভাব, লক্ষণ, এগুলো নিয়ে আমরা আলোচনা করব আজকের ক্লাসে। তো পটাশিয়ামে সাধারণত দ্বিবীজপত্রী উদ্ভিদের পাতায় যে তোমার বিক্ষিপ্ত ক্লোরোসিস দেখা যায়, সেটা বিশেষ করে এটা যদি অভাব দীর্ঘস্থায়ী হয়, অনেক দিন যাবত যদি মাটিতে পটাশিয়াম না থাকে বা কোনোভাবে উদ্ভিদে আলাদাভাবে পটাশ দেয়া হলো না, সার দেয়া হলো না, তাহলে কিন্তু ওই উদ্ভিদে এমনকি পচন পর্যন্ত থাকতে পারে। আর একবীজপত্রী উদ্ভিদের পাতায় দেখা যাবে যে পাতার আগা অথবা প্রান্তীয় কোষগুলো ধীরে ধীরে মরে যাবে এবং পরে পাতার নিম্নের অংশ পচে মরে যাবে। তার মানে আগা থেকে গোড়া পর্যন্ত ক্রমান্বয়ে পচে মরে গেলে বুঝতে হবে যে এটা পটাশিয়ামের অভাবে হচ্ছে। ধান, গম ইত্যাদি একবীজপত্রী যে দানা শস্য, এদের শুধু পাতাই না, কাণ্ড এবং মূলও দুর্বল হয়ে যায়, ফলে জীবাণু সহজেই আক্রান্ত করতে পারে। এরপর এ সকল মৌলের ঘাটতি হলে একবীজপত্রী উদ্ভিদগুলো দুর্বল হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। এই মৌলের পরিমাণ কম হলে দেখা যাবে যে তোমার সাইটোক্রোমের মাধ্যমে যে ইলেকট্রন পরিবহন করত, আমরা ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমের কথা বলেছিলাম, সেই ইলেকট্রন পরিবহন ব্যাহত হবে। ফলে ফ্লোয়েমে খাদ্য সংবহনের হারও কমে যাবে। পটাশিয়ামের অভাবে প্রোটিন দ্রুত আর্দ্র বিশ্লেষিত হয় এবং প্রোটোজোমের স্বাভাবিক গঠনও বিনষ্ট হয়ে যায়। তো সার্বিকভাবে ওই সেলটা নষ্ট হয়ে যায়। তো পটাশিয়াম একটি গুরুত্বপূর্ণ। আমরা তাহলে তিনটি গুরুত্বপূর্ণ এনপিকে, নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশিয়াম এর গুরুত্ব, শোষণের কিভাবে শোষণ করে থাকে উদ্ভিদ এবং তার অভাবে কি হয়, সেগুলো সচিত্র দেখলাম। এবার আমরা আলোচনা করতে পারি যে ক্যালসিয়াম। ক্যালসিয়াম এটাও কিন্তু ক্যাটায়ন হিসেবে শোষিত হয়, এটা মাটিতে প্রচুর পরিমাণে থাকে এবং ক্যালসিয়াম যেহেতু কোষ বিভাজন এবং কোষ গঠনে উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করে, তাই এটা ভাজক কলায় যদি এটার অভাব থাকে তাহলে এটা ভাজক কলায় সবচেয়ে আগে প্রকাশ পাবে। অর্থাৎ এটার অভাবে কোষের বৃদ্ধি ব্যাহত হবে এবং এটা যদি বেশি স্ক্যারসিটি দেখা যায়, মানে খুবই অভাব পরিলক্ষিত হয়, তাহলে এটা আমাদের যে বৃদ্ধি হয় যে অগ্রভাগে, কাণ্ডের অগ্রভাগে, সেটা পচন দেখা দিতে পারে। তাছাড়া অপরিণত পাতার গঠন বিকৃতি এবং পচন দেখা যেতে পারে। তোমরা ছবিটায় দেখছো
যে এই যে পাতার আকারের বিকৃতি ঘটেছে এবং পচন ধরেছে, এটা হচ্ছে ক্যালসিয়ামের অভাবে। এছাড়া মূল বাদামি বর্ণ ধারণ করে এবং গর্ভাকৃতি এবং প্রচুর শাখান্বিত হয়ে থাকে, ফলে ক্যালসিয়ামের অনুপস্থিতিতে মূলের বৃদ্ধিও সম্পূর্ণরূপে ব্যাহত হয়। আমরা যে উদ্ভিদের বৃদ্ধি করেছি সেখানে তোমরা দেখেছো বৃদ্ধিটা সাধারণত মূলের অগ্রভাগ এবং কাণ্ডের সুদ বা তোমার কুড়িতে এটা হয়ে থাকে, তো বেশি হয়ে থাকে। তাহলে এখানেই তোমার যেহেতু কোষের বৃদ্ধি সরাসরি ক্যালসিয়াম দ্বারা নিয়ন্ত্রিত, তাহলে এখানেও মূলের ক্ষেত্রেও তোমার এই ক্যালসিয়ামের অনুপস্থিতিতে দেখা দিবে। আর ক্যালসিয়ামের অভাবে পাতায় শর্করার পরিমাণ বেড়ে যায়, কিন্তু অন্যান্য উদ্ভিদের যে অন্যান্য অঙ্গ আছে সেখানে কিন্তু ক্যালসিয়ামটা কমে যাবে, ফলে এতে এই ইমব্যালেন্সের কারণে শর্করার পরিবহন ব্যাহত হবে। তার মানে ক্যালসিয়ামও একটি গুরুত্বপূর্ণ উপাদান। এরপরে দেখো ম্যাগনেসিয়াম। ম্যাগনেসিয়ামের পর্যাপ্ত পরিমাণে পাতার তুমি দেখো পাতার কালার সবুজ হয় কেন? ক্লোরোফিলের কারণে। এবং আমি নাইট্রোজেনের সময় ক্লোরোসিসে আলোচনা করেছিলাম, এবং আমি তখনই বলেছিলাম যে ক্লোরোফিল গঠনের অন্যতম উপাদান হচ্ছে ম্যাগনেসিয়াম। তাহলে এই ম্যাগনেসিয়ামের অভাব যদি হয় তাহলে ক্লোরোফিলের অভাব হবে, এবং ক্লোরোফিলের অভাব হলে ক্লোরোসিস হবে, এবং ক্লোরোসিস হলে ক্লোরোফিলের কারণে যে পাতা সবুজ দেখাতো সেই পাতাটা আর সবুজ দেখা যাবে না। তার মানে তখন তোমরা স্পষ্ট বোঝা যাবে যে এখানে ক্লোরোফিলের অভাব, মানে পাতাটা কি ফ্যাকাশে বর্ণ হয়ে গিয়েছে, সে সবুজ বর্ণ নাই, কাণ্ড বেগুনি বা হালকা গোলাপি আভা দেখা দিয়েছে, এমনকি পাতার অকাল পতনও ঘটতে পারে। তার মানে তোমরা যদি ক্লোরোফিল সিনথেসিসটা দেখে থাকো, ক্লোরোফিলের গঠন যদি দেখে থাকো, তো সেখানে তোমরা দেখবে যে ম্যাগনেসিয়ামকে ঘিরে নাইট্রোজেন যে পরমাণুর যে বন্ধন, তাহলেই তারপরে তো তোমার অন্যান্য কার্বন, হাইড্রোজেন এগুলো থাকবে। তো এই যে ম্যাগনেসিয়াম এবং নাইট্রোজেন এগুলো না থাকলে কিন্তু ওই ক্লোরোফিলের উৎপাদন ব্যাহত হবে, এবং ক্লোরোফিলের উৎপাদন ব্যাহত হলে ক্লোরোসিস দেখা দিবে, এবং ক্লোরোসিস দেখা দিলে সেটা স্পষ্ট বোঝা যাবে কোথায়? সবুজ অংশে, বিশেষ করে পাতায়। এরপর আমরা আসি সালফার। সালফার কি হিসেবে গঠিত হয়, উদ্ভিদ গ্রহণ করে থাকে? সালফার যদিও আমরা ডাইভ্যালেন্ট ক্যাটায়ন সালফার মাটি থেকে নিতে হয়, মাটিতে সালফারের অভাব সাধারণত দেখা যায় না, কারণ মাটিতে যে ব্যাকটেরিয়াগুলো থাকে সেই ব্যাকটেরিয়া জৈব সালফার এবং সালফাইডকে জারিত করে মাটিতে অজৈব সালফারে পরিণত করে ফেলে, ফলে এতে তেমন একটা সমস্যা হয় না। ফলে বায়ু দূষণের ফলে অনেক সময় দেখা যায় বাতাসে যে সালফার ডাইঅক্সাইড, তোমরা জানো যে সালফার ডাইঅক্সাইড হচ্ছে একটি গ্রিন হাউস গ্যাস, এবং এটি বায়ু দূষণের ফলে এই সালফার ডাইঅক্সাইড গ্যাস বায়ুতে প্রচুর পরিমাণে থাকে, ফলে বায়ু দিয়েও সরাসরি উদ্ভিদে প্রবেশ করতে পারে। এই সালফার যদি মাটিতে অভাব দেখা দেয়, তাহলে সালফার হচ্ছে, এটাও আমরা বলে নিই যে তোমার এই সালফার যেহেতু প্রোটিনের অভাবে শিরায় দেখা দেয়, এটার ফলে তোমার ক্লোরোসিস দেখা দিবে। এই যে তোমরা ধান গাছ দেখা যাচ্ছে যে ধান গাছে তোমার এই যে বিশেষ করে উদ্ভিদ খর্বাকৃতি হয় এবং গাছের পাতায় পচন ধরে, লেবু জাতীয় যে রসালো ফল আছে সেই অংশটি সালফারের অভাবে শুকিয়ে যায়। বোরন উদ্ভিদ বোরিক অ্যাসিড হিসেবে মূল দিয়ে শোষণ করে। তোমরা যদি বোরনের অভাব দেখো, পর্যায়ক্রমিক অভাব তোমরা এখানে একটি ছবিতে দেখো যে ব্রণের যদি পর্যায়ক্রমিক অভাব থাকে তাহলে 13 দিন পরে পাতার কালারটা কেমন হবে, 19 দিন পর কেমন হবে, এমনকি 3 সপ্তাহ পরে পাতায় এরকম সাদা সাদা ছোপ দেখা যাবে। ফলে অপরিণত পাতা এবং পত্রমুকুলে এই পচন রোগ দেখা যাবে। এমনকি এটা দেখা যাবে যে ফল, বিশেষ করে রসালো মূল এবং কন্দেরও অন্তর্পচন দেখা যাবে। তো বোরনের অভাবে বিটে হাড়
রড এবং আপেলে ড্রট স্পট দেখা যায়। ফলে এই দুটি বাণিজ্যিক ফলের জন্য বোরন অত্যন্ত গুরুত্বপূর্ণ। ক্লোরিন, আমরা পটাশিয়াম ক্লোরাইডের সময় আমরা বলেছি যে ক্লোরিন কিন্তু আয়ন হিসেবে, মানে ক্লোরাইড আয়ন রূপেই এটা গৃহীত হয় এবং বেশিরভাগ প্রজাতির উদ্ভিদে তাদের প্রয়োজনের তুলনায় 10 থেকে 100 গুণ বেশি ক্লোরাইড শোষণ করে থাকে। তার মানে যদি এটা বেশি হয় তো সমস্যা নেই, কিন্তু কম হলে যেটা হয় সেটা হচ্ছে পাতার বৃদ্ধি ব্যাহত হয়, পাতা নুয়ে পড়ে, যেটাকে আমরা উইল্টিং বলি, এবং ক্লোরোটিক বা নেক্রোটিক মানে পচন, নেক্রোটিক মানে হচ্ছে পচন, আর ক্লোরোটিক মানে হচ্ছে ক্লোরোফিলের অভাব, এই ধরনের ক্ষত দেখা যায়। আর মূলের বৃদ্ধি ব্যাহত হয়, মূলের অগ্রভাগও দাগে যায়। তোমরা একটি ছবি দেখতে পাচ্ছ যে ক্লোরিনের অভাবে পাতায় যে নেক্রোটিক দাগগুলো হয়েছে এবং পাতা নুয়ে পড়েছে। এরপর আসো আমরা কপার বা তামা, এটা কিউপ্রিক আয়ন হিসেবে শোষিত হয় এবং এই কিউপ্রিক আয়নের অভাবে দেখা যায় যে পাতা গাঢ় সবুজ বর্ণ ধারণ করে ধীরে ধীরে কুঞ্চিত হয়ে যায়। তোমরা যদি ছবিটা দেখো যে এই তামার অভাবে লেবুর পাতা শুকিয়ে একেবারে ডাইব্যাক রোগ দেখা যায়। ফলে এই লেবুর জন্য তামাটা বিশেষ করে জরুরি হয়ে পড়ে। রসালো ফল লেবুর মতো যেগুলো আছে, এই মৌলের ঘাটতি হলে পাতার অগ্রভাগ থেকে পচন শুরু হয়ে ধীরে ধীরে পাতার কিনারা পর্যন্ত এবং পরে সম্পূর্ণ পাতায় ছড়িয়ে পড়ে। এটা হচ্ছে এই তামার অভাবজনিত লক্ষণ। আরেকটি গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে লৌহ বা ফেরাস। তোমরা জানো যে লৌহ ফেরাস এবং ফেরিক এই দুটি আয়ন রূপে শোষিত হয়, তবে বেশিরভাগ মৌল ফেরিক মৌল রূপে এটা উদ্ভিদ দেহে প্রবেশ করে। ফেরাস মৌল রূপে উদ্ভিদ দেহে কেন এটা ফেরাস মৌলটা বেশি প্রবেশ করে, কারণ হচ্ছে ফেরাস মৌলটা দ্রবণীয়, পানিতে দ্রবণীয় বেশি। এর অভাবে কি হয়? ক্লোরোসিস, ফেরাস একটা অভাবের লক্ষণ হচ্ছে ক্লোরোসিস, তারপর ক্লোরোপ্লাস্টের আয়তন হ্রাস পাওয়া, এরপর এটা যদি তোমার কম হয় তাহলে বিভাজনও ব্যাহত হয়, এবং আমরা জানি যে এটা তোমার মাটির অম্লত্বকেও নিয়ন্ত্রণ করে, মানে অম্ল ক্ষারের যে সাম্যতা সেটা নিয়ন্ত্রণ করে, এবং মূলের যে মটর মূলের যে তোমার কোষ বিভাজন, এই কোষ বিভাজনের হার এই কমে যেতে দেখা গিয়েছে এই ফেরাসের অভাবে। ফলে ফেরাস কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং আমি এই ফেরাস নিয়ে আগেও বলেছি যে ইলেকট্রন প্রবাহতন্ত্রে ফেরাস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ইলেকট্রন বাহক হিসেবে। ফলে শক্তিরও কোষ বিভাজন এটার সাথে সরাসরি, শক্তি উৎপাদন এবং কোষ বিভাজনের সাথে সরাসরি জড়িত। এরপর আসে আমরা ম্যাঙ্গানিজ, এটাও আমাদের ডাইভ্যালেন্ট ক্যাটায়ন বা ম্যাঙ্গানিজ আয়ন রূপে শোষিত হয়। তোমরা সাধারণত দেখবো মোটরে পানির দাগ, যেটাকে আমরা মার্স স্পট বলি, সেটা ম্যাঙ্গানিজের একটি ভালো উদাহরণ। এছাড়া তোমার বিট গাছে যদি আমরা হলদে ফুটকি বা আমরা ইয়েলো স্পিক বলি, আরেকটা হচ্ছে গ্রে স্পিক আছে তোমার জবে, এই রোগগুলো হচ্ছে ম্যাঙ্গানিজের জন্য মানে দায়ী, এবং এই পর্যন্ত এটা ইয়ে হয়েছে। এতে কি দেখা যায়? এতে দেখা যায় যে অন্তঃশিরায়, তোমরা ছবিতে দেখো এই যে শিরার ফাঁকে ফাঁকে সবুজ অংশগুলো কমে গিয়েছে, তার মানে অন্তঃশিরাল ক্লোরোসিস, মানে সেখানকার সবুজটা নেই, শিরার ফাঁকে ফাঁকে সবুজ নেই। তো এরকম না হওয়ার ফলে ক্লোরোসিস হওয়া মানে কিন্তু এটা নেক্রোটিক, এটা পচে যাবে, এটা অবশেষে পচন ধরবে। মলিবডেনাম, এটা মলিবডেনাম অক্সাইড বা মলিবডেনাম সালফাইড হিসেবে মূলত এটা লবণ হিসেবেই গ্রহীত হয়। এটার অভাবেও ওই আমরা দেখেছি যে অন্তঃশিরাল ক্লোরোসিস বা শিরার ফাঁকে ফাঁকে যেটা সেটা দেখা যায় এবং পচন দেখা যায়। এছাড়া মলিবডেনামের একটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে এটা লিগিউম জাতীয় উদ্ভিদের যে নাইট্রোজেন সংবন্ধন করে থাকে, সে নাইট্রোজেন সংবন্ধনের সাথে মলিবডেনামের একটি সরাসরি সম্পর্ক আছে, এবং এটার ঘাটতির ফলে নাইট্রোজেন সংবন্ধনেও
ঘাটতি দেখা দেয়। ফলে নাইট্রোজেনের সংবন্ধনের ঘাটতি হলে নাইট্রোজেনের অভাবের সাথে পরোক্ষভাবে বা প্রত্যক্ষভাবে মলিবডেনামও জড়িত। এছাড়া বাঁধাকপির হুইপটেল রোগ, লেবুর ইয়েলো স্পট রোগ হচ্ছে মলিবডেনামের জন্য দায়ী। আর পুষ্প প্রস্ফুটনেও এবং ফল উৎপাদনেও এটা প্রভাব ফেলে থাকে। জিঙ্ক বা দস্তা, এটাও জিঙ্ক আয়ন রূপে শোষিত হয় এবং দস্তার অভাবে উদ্ভিদের পর্বমধ্যে বৃদ্ধি ব্যাহত হয়। ফলে উদ্ভিদটা রোজেট বা ওই ফুলের মতো, গোলাপ ফুলের মতো দেখা যায়। আর অক্সিজেনের অভাবের জন্য উদ্ভিদের সামগ্রিক বৃদ্ধিটাও ব্যাহত হয়। তাহলে উদ্ভিদের পাতার আকৃতি দেখো তোমরা ছবিতে, যে এটা কেমন হয়েছে, বিকৃত কিনারা হয়ে গেছে। পাতার কিনারাগুলো কিন্তু সাদা সাদা ছোপ ছোপ হয়ে গিয়েছে। ফলে যেমন লেবুর তোমার মেটাল লিফ রোগ, পিচেরও এরকম মেটাল লিফ রোগ আছে দস্তার অভাবে, পান্ডু রোগ দেখা যায়, তাই না? এই যে শিরার যে সাদা পচন দেখা যাচ্ছে, এটাই হচ্ছে পান্ডু রোগ। এবং আমরা সবশেষে যেটা আলোচনা করব সেটা হচ্ছে নিকেল। সাম্প্রতিককালে নিকেলকে অত্যাবশ্যকীয় মৌল হিসেবে গণ্য করা হচ্ছে। এটাও কিন্তু ধাতব মৌল রূপেই শোষিত হয়। নিকেলের অভাবে সাম্প্রতিককালে দেখা গিয়েছে যে সয়াবিনের মূলে নাইট্রোজেন সংযোজনের হার কমে গিয়েছে। একটু আগে আমরা বলেছিলাম যে মলিবডেনাম হচ্ছে লিগুম জাতীয় উদ্ভিদে কি করেছিল, যে নাইট্রোজেন সংযোজনের হারের উপরে কমে যাওয়ার ক্ষেত্রে দায়ী। এখানে নিকেলকেও দেখেছে, এটা নিকেলও এতে প্রভাব মানে ফেলতে পারে। তো যাই হোক, আমরা যদি একটা পিরামিড করে থাকি, তোমরা চিত্রে দেখো যে ভেরি এসেনশিয়াল প্রাইমারিলি যেটা উদ্ভিদের প্রয়োজন এনপিকে, তোমরা পিরামিডের শীর্ষে দেখে থাকো এনপিকে। এরপরে হচ্ছে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, সালফার সেকেন্ডারি। এরপরে টারশিয়ারি আমরা দিয়েছি কি ফেরাস, ম্যাঙ্গানিজ, জিঙ্ক, কপার, মলিবডেনাম, ব্রোন এবং ক্লোরিন। তাহলে এই পিরামিডটা কিন্তু তোমরা মনে রাখবে, যে তোমরা যদি কেউ সার কিনতে যাও তাহলে দেখবা এনপিকে রেশিও দেওয়া আছে, কোনোটা 10-10-10, কোনোটা 5-5-5 এরকম। ঠিক একইভাবে তোমার সেকেন্ডারি যদি কোনো প্রয়োজন হয়, সেই মৌলগুলো এখানে আছে এবং টারশিয়ারি মৌলগুলো এখানে আছে। আর করার জন্য যে টেকনিক, এটাকে তোমরা অবশ্যই মডিফাই করে নিজেদের মতো করে করতে পারো। সেটা হচ্ছে যে এভাবে যদি তোমরা তালিকা করো যে নাইট্রোজেন, ম্যাগনেসিয়াম, ফসফরাস, ক্যালসিয়াম, পটাশিয়াম, সালফার, এরকম ভাবে তোমরা সবগুলো তালিকা করে তাদের কাজগুলো সংক্ষেপে বুলেট আকারে লিখে নিলা। ঠিক আছে? যেমন ম্যাগনেসিয়াম হচ্ছে কম্পোনেন্ট অফ ক্লোরোফিল 2, নাইট্রোজেন কম্পোনেন্ট অফ ক্লোরোফিল 2। তাহলে ক্লোরোফিলের কম্পোনেন্ট যেগুলো অবশ্যই ক্লোরোসিস হবে, তাই না? তাহলে এগুলো যদি তোমরা লিস্টেড করে নাও, আমার মনে হয় যে মনে রাখাটা সহজ হবে। এই যে আমরা বিস্তারিত আলোচনা করলাম, কিন্তু এটাকে যদি তোমরা ছক আকারে করে নাও, আমার মনে হয় যে তোমরা মনে রাখার জন্য সুবিধা হবে। পরীক্ষায় বিস্তারিত লিখবে, কিন্তু মনে রাখতে সুবিধা হবে। তোমাদের জন্য যথারীতি লিঙ্ক দেওয়া আছে। এতক্ষণ ধৈর্য ধরে আমার ক্লাসটি দেখার জন্য তোমাদের ধন্যবাদ। আশা করি তোমরা এই করোনাকালীন সময়ে বাসায় বসে